নমস্কার বন্ধুরা, আমি পলাশ আর তোমরা শুনছো সত্যি ভৌতিক কাহিনী। এই যে এইদিকে দেখো, আমি এসছি। কে তুমি? আমি চিনতে পারছো না? এইদিকে দেখো। তুমি? কেন আসতে পারি না? না, তুমি তো মারা গেছো। প্রত্যেক দিন ঠিক সন্ধ্যে 7টায় সত্যি ভৌতিক কাহিনী শোনার সময়। বন্ধুরা, এখন তোমরাও তোমাদের জানা বা তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো সত্যি ঘটনা আমাদের পাঠাতে পারো সত্যি ভৌতিক কাহিনী @gmail.com এ। বন্ধুরা, তোমাদের মধ্যে কেউ যদি তোমাদের বাড়ি এবং গ্রাম থেকে অনেক দূরে কোনো শহরে গিয়ে কোনো অজানা জায়গায় অথবা কোনো অজানা ভাড়া ঘরে বসবাস করে থাকো, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে যে কোনো অজানা জায়গায় বসবাস করা আমাদের মাঝে মাঝে বড় সমস্যায় ফেলে। যদি ভুল করে আমরা এমন জায়গায় বসবাস শুরু করি যার অতীত সম্পর্কে আমরা কিছুই জানি না, সেখানে থাকার আগে সেখানে কি ঘটেছিল এবং সেই জায়গাটি এখন আমাদের জন্য সেখানে থাকার উপযুক্ত কিনা সেটা আগে জানতে হবে। তা না হলে অনেক সময় এমন কোনো অজানা জায়গায় থাকার কারণে অনেকের জীবনে এমন দুর্ঘটনা ঘটে যায় যার কারণে তাদের পুরো জীবন কোথাও না কোথাও নষ্ট হয়ে যায়, অথবা বলতে পারেন সেই দুর্ঘটনাগুলো সারা জীবনের জন্য তাদের জীবনের উপর বড় প্রভাব ফেলে। তাই আজকের আমাদের গল্পটিও এমন একটি অজানা জায়গার ভয়াবহ গল্প, যেখানে বসবাস করা একটি ছেলেকে এমন একটি দুর্ঘটনার মুখোমুখি হতে হয় যা সে জীবনে কখনো কল্পনাও করেননি। এবং আজ আমি সেই ছেলেটির ঘটনাটি গল্পের আকারে তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। কিন্তু গল্প শুরু করার আগে যেমনটা আমি সবসময় বলি যে তুমি নিশ্চয়ই অনেক গল্প শুনেছ, কিন্তু আমি আশা করি আজকের গল্পটা শোনার পর তোমরা ভয় পাবে। আমি শুধু তোমাকে অনুরোধ করছি যে যদি তুমি এই গল্পটা পুরোপুরি শোনো তাহলে তুমি সত্যিই অনেক উপভোগ করবে। আর যদি তুমি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এটা করলে আমাদের আর তোমার মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে এবং আসন্ন ভিডিওগুলো তোমার কাছে সহজেই পৌঁছে যাবে। তাই বেশি সময় না নিয়ে চলো তাড়াতাড়ি আমাদের গল্প শুরু করি। বন্ধুরা, আজকের গল্পটা রাহুল নামের একটি ছেলেকে নিয়ে। তাহলে এখন রাহুলের দৃষ্টিকোণ থেকে এই গল্পটা শুনি। বন্ধুরা, আমার নাম রাহুল এবং আমি রাজস্থানের পালি জেলার বাসিন্দা। যখন আমার সাথে এই ঘটনাটি ঘটেছিল তখন ক্লাস শেষ করার পর আমি ঘুমের প্রস্তুতি নিতে আমার বাড়ি থেকে সিকরে গিয়েছিলাম। আসলে সিকরে কোটার মতো রাজস্থানের একটি শিক্ষা কেন্দ্র। এটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির একটি কেন্দ্র এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক শিশু তাদের ভবিষ্যৎ গড়ার আশায় সেখানে আসে এবং আমিও সেই শিশুদের মধ্যে একজন ছিলাম যারা তাদের ভবিষ্যৎ স্বপ্ন বাস্তবায়নের আশায় সিকরে গিয়েছিল। কিন্তু আমি জানতাম না যে সেখানে যাওয়ার পর আমার সাথে এমন একটি ঘটনা ঘটবে যার পরে আমি সিকরে ছেড়ে চলে আসতে হবে। আসলে যখন আমি বাইরে থেকে ক্লাস শেষ করে সিকরে যাই তখন সবচেয়ে বড় সমস্যা ছিল যে সেখানে থাকার জন্য আমার কোনো ভাড়া বাড়ি ছিল না এবং সেখানে থাকার একমাত্র বিকল্প ছিল হোস্টেলে একটি ঘর ভাড়া করা। তখন আমার বাবা আমাকে বলেছিলেন যে এটা কোনো ব্যাপার না, তুমি হোস্টেলে থাকতে পারো। তারপর আমি আমার বাবার পরামর্শ অনুসরণ করে আমার কোচিং থেকে একটু দূরে একটি হোস্টেলে থাকতে শুরু করি। শুরুতে সব কিছু আমার কাছে ঠিক মনে হয়েছিল। আমি এমন কিছু অনুভব করিনি যে আমার চারপাশে কিছু অদ্ভুত জিনিস ঘটেছে। কিন্তু কয়েক সপ্তাহ কেটে যাওয়ার সাথে সাথেই হোস্টেলে আমার সাথে কিছু অদ্ভুত জিনিস ঘটতে শুরু করে। রাতে যখন আমি ঘর বন্ধ করে পড়াশোনা করতাম
তখন আমার মনে হতো যেন কেউ আমার ঘরের দরজার বাইরে বারবার এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। প্রথমেই আমি সেই বিষয়টি উপেক্ষা করে কেবল আমার পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এখন ধীরে ধীরে সেই পদধ্বনি আমাকে খুব বিরক্ত করতে শুরু করছে। তাই আমি একবার উঠে বাইরে তাকাতে গেলাম, এবং যখন আমি আমার ঘরের দরজা খুলে বাইরে তাকালাম তখন বাইরে কাউকে দেখতে পেলাম না। তারপর আমি আমার ঘরের দরজা বন্ধ করে আমার চেয়ারে বসে পড়াশোনা শুরু করলাম। যেদিন থেকে এই ঘটনাগুলো আমার সাথে ঘটতে শুরু করেছে সেদিনের প্রথম রাতে আমার সাথে এটাই ঘটেছিল, কিন্তু যত দিন যেতে লাগলো ঘটনাগুলো বাড়তে থাকলো। আসলে আমি আমার ঘরে একা থাকতাম, যদিও হোস্টেলের প্রতিটি ঘরে দুটি করে ছেলে থাকতো, কিন্তু আমি শুরু থেকেই আমার বাড়িতে একা থাকতাম। তাই আমার একা থাকার অভ্যেস আছে, এবং সেই কারণেই আমি সেই হোস্টেলে একটি ঘর নিজের জন্য নিয়েছিলাম। সেই হোস্টেলের কাঠামো এমন ছিল যে দুই পাশে জেলখানার মতো ঘর ছিল ও মাঝখানে একটি বারান্দা ছিল, এবং আমার ঘরটি ছিল শেষ কোণে। আর আমার ঘরের সামনে একটি বাথরুম ছিল যা সব ছেলেরা ব্যবহার করত। এখন প্রথম রাতেও আমার সাথে একই ঘটনা ঘটে, কিন্তু পরের দিন আসার সাথে সাথে এবং বিকেলে কোচিং থেকে ফিরে আসার সাথে সাথে আমার ঘরের বাইরের বারান্দার মেঝেতে প্রচুর কাদা দেখতে পাই, এবং তার উপর আমি কারো বড় বড় পায়ের ছাপ দেখতে পাই। সেই দিকে তাকিয়ে মনে হচ্ছিল যেন কোনো বড় পুরুষ বা কোনো মহিলার এখান থেকে হেঁটে গিয়েছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত জিনিসটি আমি দেখতে পেলাম যে আমার ঘরটি সেই হোস্টেলের শেষ ঘর ছিল, এবং যদি বাইরে থেকে কেউ সেখানে আসতো তাহলে তার পায়ের ছাপ শুরু থেকেই মেঝেতে থাকতো। কিন্তু অন্যনা ঘরের সামনে বারান্দায় এমন কিছুই ছিল না, কেবল আমার ঘরের সামনে কাদামাখা পায়ের ছাপ ছিল। তারপর আমিও সেই বিষয়টি উপেক্ষা করে আমার ঘরটি খুলে সেখানে পড়াশোনা শুরু করলাম। যখন আমি পড়াশোনা করতাম তখন আমার ঘরের দরজা বন্ধ থাকতো। সাধারণত যখন আমি ঘরে থাকতাম তখন আমি সব সময় আমার ঘরের দরজা বন্ধ করে রাখতাম। এখন রাতের খাবার খাওয়ার পর রাত হলেই আমি আবার পড়াশোনা করতে বসতাম। সেই রাতেও আমি একই পদধ্বনি শুনতে পেলাম। সেই সময় আমি ভেবেছিলাম হয়তো হোস্টেলের ছেলেরা বাথরুমে যাচ্ছে, কিন্তু বারবার পদধ্বনি আসছিল, এবং যখনই আমি সেই পদধ্বনিগুলো মনোযোগ সহকারে শুনতাম তখন বুঝতে পারলাম যে শব্দটা কেবল আমার ঘরের বাইরে থেকেই আসছে, যেন কেউ আমার ঘরের বাইরে হেঁটে যাচ্ছে। সেই সময় যখন আমি ঘড়িতে সময় দেখলাম তখন রাত প্রায় 12:30, এবং পুরো হোস্টেল সম্পূর্ণ নীরবতা ছিল। এখন আমি আমার কানে কেবল সেই পদধ্বনির শব্দ শুনতে পাচ্ছিলাম। তারপর ভাবলাম এত রাতে আমার ঘরের বাইরে কে বারবার ঘুরে বেড়াচ্ছে। এবার আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ঘরের দরজা খুলে দেখব আমার ঘরের বাইরে কে আছে। এটা সম্ভব যে হোস্টেলের কোনো ছেলে আমাকে ভয় দেখানোর জন্য আমার সাথে মজা করছে। তারপর আমি বিছানা থেকে উঠে আমার ঘরের দরজার কাছে গেলাম, এবং আমার ঘরের দরজার ঠিক সামনে সেই শব্দ শুনতে পেলাম। হঠাৎ আমি আমার ঘরের দরজা খুলে দিলাম, এবং দরজা খোলার পর আমি হতবাক হয়ে গেলাম, কারণ যখন আমি হঠাৎ আমার ঘরের দরজা খুললাম আমি একজন শাড়ি পরা মহিলাকে দেখলাম। তার পায়ের দিকে তাকিয়ে আমি বুঝতে পারছিলাম না যে এটি মানুষের পা নাকি কোনো প্রাণীর, কারণ তার পা ভীষণভাবে ফুলে গিয়েছিল এবং বেগুনের মতো কালো এবং কাদাযুক্ত ছিল, এবং তার পায়ের নখ তার পায়ের আঙুলের চেয়ে অনেক লম্বা ছিল। যখন আমি তার মুখের দিকে তাকালাম তখন তার মুখ এতটাই ভয়ঙ্কর ছিল যে যে কেউ তার মুখের দিকে তাকালেই এক মুহূর্তের জন্য বমি করে ফেলবে, কারণ তার মুখ এক পাশ থেকে সম্পূর্ণ ভেঙে গেছে, যেন তাকে কোনো ভারী জিনিস দিয়ে পিষে ফেলা হয়েছে। এর সাথে তার দাঁত তার চোয়াল থেকে অনেক দূরে ছিল, এবং তার চুল একে অপরের সাথে জড়িয়ে ছিল। এখন তুমি কল্পনা করতে পারো যে সেই দৃশ্যটি আমার জন্য কতটা ভয়াবহ এবং ভয়ঙ্কর ছিল। তারপর সেই মহিলা আমাকে বলে যে তোমরা আমাকে মেরে ফেলেছ,
এখন আমি তোমাদের কাছ থেকে আমার মৃত্যুর প্রতিশোধ নেব। আমাকে হত্যা করার সময় তোমরা কেউ ভাবোনি যে আমার ছোট ছোট বাচ্চা আছে, তাদের যত্ন কে নেবে? তোমরা আমার জীবন এবং আমার পুরো পরিবারকে ধ্বংস করেছো। এখন আমি কেবল তোমাদের ধ্বংস করার জন্য ফিরে এসেছি এবং আমি তোমাদের কাছ থেকে একইভাবে আমার মৃত্যুর প্রতিশোধ নেব, যেভাবে তোমরা আমাকে মেরেছো। ওই মহিলা যখন আমাকে এই কথা বলেছিলেন, এই কথা বলার সময় তার ঠোঁটের মাংস মেঝেতে পড়ে যাচ্ছিল এবং তার মুখ থেকে রক্ত বের হচ্ছিল। আমাকে এই কথা বলার সময় ওই মহিলা অদ্ভুত আচরণ করছিল এবং তাকে দেখার পর আমি বুঝতে পারলাম যে সে মানুষ নয়। হয়তো এখানে তার সাথে কিছু ঘটেছে, তাই সে আমাকে বলেছে যে সে তার মৃত্যুর প্রতিশোধ আমার কাছ থেকে নেবে। সেই সময় আমি অনেক কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু আমার গলা থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। আমি জোরে চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও চিৎকার করতে পারিনি। আমি বুঝতে পেরেছিলাম যে কিছুক্ষণের মধ্যেই এই মহিলা আমাকে মেরে ফেলবে এবং আমি যা ভেবেছিলাম ঠিক তাই আমার সাথে ঘটছিল। আমাকে এই সব বলার পর সে ধীরে ধীরে আমার দিকে আসতে শুরু করে এবং আমার দিকে পা বাড়াতে বাড়াতে হঠাৎ আমার ঘাড় ধরে সেখানে লাফিয়ে আমার কাঁধে বসে পড়ে, যার ফলে আমি এক ধাক্কায় মেঝেতে পড়ে গেলাম। ঠিক তখনই সে আমার ঘাড় ধরেছিল। সে আমাকে এত জোরে টানছিল যে আমার মনে হচ্ছিল আজ এই মহিলা আমার ঘাড় ছিঁড়ে ফেলবে। কিন্তু মেঝেতে পড়ে যাওয়ার শব্দ এত জোরে হয়েছিল যে আমার পাশের ঘর থেকে 2-3 জন ছেলে উঠে সেখানে আসে। তারা যখন সেখানে আসে তখন তারা দেখে যে আমি মেঝেতে শুয়ে আছি এবং 2 হাতে আমার ঘাড় চেপে ধরে আছি। কিন্তু সেই সময় তারা পুরো ঘরে আমাকে ছাড়া আর কাউকে দেখতে পায় না। তারপর তারা আমার কাছে এসে বলে, ভাই, কি হয়েছে? তুমি এভাবে মেঝেতে শুয়ে আছো কেন? আর এমন আচরণ বা করছো কেন? তোমার কি মৃগী রোগ আছে? তারপর আমি তাদের আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি বলি। আমার কথা শুনে তারা হাসতে শুরু করে এবং আমাকে বলে যে তুমি একা একটা ঘরে থাকো তাই ভয় পেয়েছো। আমাকে এই কথা বলার পর তাদের নিজের ঘরে চলে যায়। এরপর কোনো রকমে আমি প্রথম রাতটি কাটিয়েছি এবং পরের দিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমি হোস্টেলের মালিককে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি বললাম। কিন্তু হোস্টেলের মালিককে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি বলার সাথে সাথেই আমি তার অভিব্যক্তি একটু অদ্ভুত পরিবর্তন দেখতে পেলাম। সে আমাকে বলল যে না না, এইরকম কিছু হয়নি, হয়তো এটা তোমার মনের ভুল ধারণা এবং তুমি ঘরে একা থাকো তাই হয়তো তুমি ভয় পেয়ে গেছো। আমাদের হোস্টেলে এরকম কিছুই হয়নি। হোস্টেলের মালিক যখন আমাকে এইসব বলেছিলেন তখন আমি তার মুখের ভাব দেখে বুঝতে পেরেছিলাম এই লোকটা আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে এবং মিথ্যা বলছে। কারণ যখন সে আমাকে বলেছিল যে এরকম কিছুই হয়নি এবং এটা সব তোমার মনের ভুল ধারণা, তখন সে আমাকে এটা বলার সময় খুব ঘাবড়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন তার মিথ্যা ধরা পড়ে গেছে। এরপর সেদিনও আমি কোচিংয়ে গিয়েছিলাম, কিন্তু কোচিংয়ে থাকাকালীন আমি আমার পড়াশোনায় মনোযোগ দিতে পারিনি এবং গত রাতের আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি আমার মনে বারবার ঘুরপাক খাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না যে সেই মহিলা কে এবং কেন সে আমাকে বলেছিল যে আমি তোমার কাছ থেকে আমার মৃত্যুর প্রতিশোধ নেব। এরপর আমি মনে মনে ভাবলাম যে আমার পরিবারের সদস্যদের ফোন করে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি তাদের জানানো উচিত কিনা। তারপর আমি ভাবলাম যে যদি আমি আমার পরিবারের সদস্যদের এই কথা বলি তাহলে আমার পরিবারের সদস্যরা অকারণে চিন্তিত হবে। কিন্তু এখন আমার মন ওই ঘরে থাকতে মোটেও রাজি ছিল না। সেদিন সন্ধ্যে নামার সাথে সাথেই আমি আমার পাশের ঘরে থাকা ছেলেদের কাছে পড়াশোনা করতে গেলাম, কিন্তু রাত প্রায় 2টো পর্যন্ত পড়াশোনা করার পর ওই ছেলে দুটি আমাকে বলল, দেখো ভাই, এখন আমাদের খুব ঘুম পাচ্ছে আর ভোরে উঠে কোচিংয়ে যেতে হবে। তুমি এখনই তোমার ঘরে চলে যাও। ভাবো, তারপর আমি ওই লোকেদের বলি যে আমি কিভাবে আমার ঘরে যেতে পারি। গত রাতে আমার সাথে যা ঘটেছে তারপর
আমি এক মুহূর্তের জন্য ওই ঘরে থাকতে চাই না। ওই ঘরে যাওয়ার সাথে সাথে আমি খুব ভয় পাই। তারপর ওই ছেলেরা আমাকে বলে যে, আরে এরকম কিছু হয়নি, এটা হয়তো তোমার মনের ভুল ধারণা ছিল। তারপর আমি ওদের সাথে একমত হয়ে আমার ঘরে চলে আসি এবং বিছানায় ঘুমাই। তখন গ্রীষ্মকাল ছিল এবং রাতে ঘুমানোর সময় আমার খুব গরম লাগতো। তাই শুয়ে শুয়ে মনে মনে ভাবতাম যে উঠে আমার ঘরের জানালাটা খুলে দেওয়া উচিত, এতে বাইরে থেকে কিছুটা ঠান্ডা বাতাস আসবে, তাহলে আর বেশি গরম লাগবে না। সেই সময় হোস্টেলের মালিক ঘরে ফ্যান লাগায়নি। আমরা তাকে এক দুবার বলেছিলাম এবং সে বলেছিল 1-2 সপ্তাহের মধ্যে ফ্যান লাগাবে। তারপর আমি জানলা খুললাম এবং জানলা খোলার সাথে সাথেই দেখতে পেলাম বিশাল মাঠের ভেতরে আবার একই জিনিস দেখতে পেলাম, যা আমাকে তার দিকে আসতে ইশারা করছিল। তারপর আমি জানালাটা খোলা রেখে আমার পাশের ঘরের ছেলেদের কাছে ছুটে যাই এবং তাদের বলি, ভাই তোমরা তাড়াতাড়ি আমার সাথে এসো। তারপর ওরা বলে যে, আরে বন্ধু, আমাদের ঘুমোতে দাও, আমাদের সকালে কোচিংয়ে যেতে হবে। তারপর আমি ওদের বলি যে, তোমরা একবার আমার সাথে এসো। তারপর ওই ছেলে দুটো আমার সাথে আমার ঘরে আসে। তারপর আমি ওদের সেই জানলার কাছে নিয়ে যাই এবং ওদের বলি, ওই মাঠের দিকে তাকাও। তারপর ওরা দুজনেই জানলা দিয়ে ওই মাঠের দিকে তাকায় এবং আমাকে বলে যে ওখানে কিছুই নেই, পুরো মাঠটা খালি পড়ে আছে। তারপর আমিও জানলা দিয়ে উঁকে দিই, কিন্তু সেই সময় আমি সেখানে কিছুই দেখতে পাই না। তারপর দুটো ছেলেই আমাকে বলে, ভাই এখন আমাদের আর বিরক্ত করো না, আমাদের কালকে কোচিংয়ে যেতে হবে। আমাকে এই কথা বলার পর ওই ছেলে দুটোই তাদের ঘরে চলে যায় এবং ঘুমিয়ে পড়ে। কিন্তু এখন আমার ভয়ের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল। তারপর আমি দরজা জানলা বন্ধ করে দিলাম, তারপর বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু ভয়ে ঘুমোতে পারছিলাম না। আমি বিছানায় শুয়েছিলাম, ঠিক তখনই কেউ আমার দরজায় টোকা দিচ্ছিল। কিছুক্ষণ আমি কোনো সাড়া দিলাম না, কিন্তু কিছুক্ষণ পর দরজায় টোকা দেওয়ার শব্দ খুব জোরে হতে লাগলো। এখন যে বাইরে ছিল সে খুব জোরে আমার দরজায় টোকা দিচ্ছিল। তারপর আমি সাহস সঞ্চয় করে একবার চিৎকার করে বললাম, বাইরে কে আছে? কে এত জোরে দরজায় টোকা দিচ্ছ? কিন্তু এত কথা বলার পরেও বাইরে থেকে কোনো শব্দ এলো না। যখন বাইরে থেকে কোনো শব্দ এলো না, আমিও ভাবলাম যে আমি দরজা খুলব না। কিন্তু এখন ধীরে ধীরে যে বাইরে ছিল সে খুব জোরে আমার দরজায় ধাক্কা দিতে শুরু করলো। এইসব ঘটার পর আমি খুব ভয় পেয়ে গেলাম। আমার সারা শরীর ঘামাতে শুরু করলো। আমার মনে হচ্ছিল যেন বাইরে হয়তো কোনো ভূত আছে যে আজ এই দরজা ভেঙে আমাকে মেরে ফেলবে। তারপর আমি দ্রুত আমার ফোন খুঁজতে শুরু করলাম এবং আমার বাবাকে বাড়িতে ফোন করে বললাম, হোস্টেলের মালিককে আমার ঘরে আসতে বলো, এখানে আমার সাথে কিছুই ঠিকঠাক হচ্ছে না। তারপর বাবা আমাকে জিজ্ঞাসা করলো, তোমার কি হয়েছে? তারপর আমি তাকে বললাম যে খুব বেশি সময় নেই, তুমি এখনই হোস্টেলের মালিককে ফোন করো, আমার কাছে আসতে বলো। তারপর কিছুক্ষণ পরে আবার আমাকে ফোন করে। সে আমাকে বলে যে হোস্টেলের মালিক ফোনও তুলছে না, হয়তো সে ঘুমিয়ে পড়েছে। তারপর আমি ফোনে বাবাকে পুরো ব্যাপারটা বললাম এবং আমার কথা শুনে সে খুব ভয় পেয়ে গেল এবং বলল যে আমি এখনই সেখানে আসি। তারপর আমি বাবাকে বললাম যে, বাবা তুমি কি বলছো? তুমি যখন এখানে আসবে তখন সকাল হয়ে যাবে এবং ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। যে কেউ আছে সে আমাকে মেরে ফেলবে। ঘরের বাইরে যে আছে সে খুব দ্রুত ঘরের দরজায় আঘাত করছে, যেন দরজা ভেঙে ফেলবে। তারপর আমার মা সম্ভবত আমার আর বাবার কথা শুনতে পান এবং তিনি আমার বাবাকে জিজ্ঞাসা করেন কি হয়েছে। তারপর বাবা মাকে সব কিছু খুলে বলেন। তারপর মা তৎক্ষণাৎ বাবার কাছ থেকে ফোন নিয়ে আমাকে বলেন যে তুমি ফোনে হনুমান চালিসা বা যে কোনো ঈশ্বরের গান বাজাও এবং আমরা যতক্ষণ না তোমার কাছে পৌঁছাই ততক্ষণ ফোনে গান বাজাতে থাকো।
তারপর আমি মাকে বললাম যে ঠিক আছে, এবং আমি তৎক্ষণাৎ তার কল কেটে দিলাম। এবং প্রথমে আমি আমার ফোনে হনুমান চালিসা শুরু করার কথা ভাবলাম, এবং তুমি বিশ্বাস করবে না যে আমি যখন আমার ফোনে হনুমান চালিসা বাজাতে যাচ্ছিলাম তখন আমার ঘরের দরজা খুব জোরে ধাক্কা দিচ্ছিল। এখন আমার মনে হচ্ছিল যেন কেউ আমার দরজায় খুব জোরে লাথি মারছে, এবং মনে হচ্ছিল যেন এই দরজাটি কিছুক্ষণের মধ্যেই ভেঙে যাবে। আমার হাত পা একেবারেই কাজ করছিল না, এবং আমার পুরো শরীর ভীষণভাবে কাঁপছিল। এমনকি যখন আমি আমার ফোনে হনুমান চালিসা বাজানোর চেষ্টা করছিলাম তখনও আমার আঙ্গুল কাজ করছিল না, এবং আমার হাতও কাঁপছিল। তারপর আমি ভাবলাম যে আমি পরে আমার ফোনে হনুমান চালিসা বাজাবো। প্রথমে আমি এই দরজার পেছনে কিছু রাখবো, না হলে এই দরজাটি এখনই ভেঙে যাবে। তারপর আমি দ্রুত আমার ঘরে যা ছিল তা সরিয়ে দরজার কাছে রাখলাম। তারপর সেই মহিলার কণ্ঠস্বর শুনতে পেলাম যে দরজায় ধাক্কা দিচ্ছিল। সে বাইরে থেকে বলছিল, দরজা খোলো, আজ আমি তোমাকে ছাড়বো না। যদি তুমি দরজা না খোলো আমি দরজা ভেঙে ভিতরে আসব। তুমি কি মনে করো দরজা বন্ধ করে তুমি বাঁচবে? আজ আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। তার কণ্ঠস্বর শুনে আমি ভেবেছিলাম যে আজ আমি বাঁচব না। তারপর আবার আমার মনে একই চিন্তা এলো যে মা আমাকে ফোনে হনুমান চালিসা বা ভজন বাজাতে বলেছিলেন, এবং এখন এটাই আমার বেঁচে থাকার একমাত্র আশা বলে মনে হচ্ছে। কারণ আমি শুনেছিলাম যে ভূত প্রেত হনুমান চালিসা বা ভজন শুনে তারা সেখান থেকে পালিয়ে যায়। তারপর আমি আমার ফোনটি তুলে নিলাম, কিন্তু সেই সময় আমার হাত পা এত কাঁপছিল যে ফোনটিও আমার হাত থেকে পিছলে মেঝেতে পড়ে গেল, এবং মেঝেতে পড়ার সাথে সাথে ফোনটি বন্ধ হয়ে গেল। এটি দেখে আমার মনে হলো আমার বেঁচে থাকার সমস্ত আশা শেষ। তারপর আমি আবার ফোনটি তুলে নিলাম এবং সেটি ঠিক করার চেষ্টা করতে শুরু করলাম। তখনই ভূতটি বাইরে থেকে বারবার বলছিল যে তুমি কি মনে করো আজ তুমি বাঁচবে? আজ তুমি বাঁচবে না। এই দিনেই তোমরা সবাই মিলে আমাকে মেরে ফেলেছ। আজ আমি তোমাকে জীবিত রাখবো না। তারপর আমি কোনোভাবে আবার ফোনটি চালু করার চেষ্টা করলাম, কিন্তু যখন আমি ফোনটি চালু করলাম তখন ব্যাটারিতে 5% চার্জ ছিল। তারপর যখন ফোনটা চার্জে দেওয়ার জন্য চার্জারের দিকে যাচ্ছিলাম, হঠাৎ আমার ঘরের আলোটা নিভে গেল। সেই সাথে ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে থাকা সেই মহিলার ভূত বারবার আমার ঘরের দরজা ভাঙার চেষ্টা করছিল। এখন আপনি কল্পনা করতে পারেন যে সেই সময় আমি কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তারপর আমি ভাবলাম যে ফোনের ব্যাটারি 5% হলেও হনুমান চালিসা বাজানো যেতে পারে। তারপর আমি আমার ফোনে হনুমান চালিসা বাজালাম এবং এর ভলিউম সম্পূর্ণ বাড়িয়ে দিলাম। হনুমান চালিসা বাজানোর সাথে সাথেই সেই ভূত আমার দরজায় লাথি মারা বন্ধ করে দিল। এখন সে চিৎকার করে হোস্টেল থেকে বেরিয়ে যাচ্ছিল এবং জোরে চিৎকার করে বলছিল, তুমি আজ ঠিক কাজ করনি, আমি তোমাকে ছাড়বো না। আমার ফোনে হনুমান চালিসা তখনও বাজছিল। হঠাৎ আমার ফোনটি 0% চলে যায় এবং আবার বন্ধ হয়ে যায়। ফোনটি বন্ধ হওয়ার সাথে সাথে হনুমান চালিসাও বন্ধ হয়ে যায়, আর হনুমান চালিসার শব্দ থামার সাথে সাথেই সে চিৎকার শুরু করে এবং আবার দৌড়ে ঘরে আসে। এবার সে আমার ঘরের দরজায় এত জোরে লাথি মারতে শুরু করে যে আমার মনে হলো 1 মিনিটের মধ্যে আমার দরজা ভেঙে যাবে। তারপর আমি মনে মনে ভাবলাম যে যদি হনুমান চালিসা ফোনে বন্ধ হয়ে যায় তাহলে তাতে কি, আমি হনুমান চালিসা পাঠ করব। এরপর আমি আমার ঘরে জোরে হনুমান চালিসা পাঠ করতে শুরু করি। এখন আমি এত জোরে হনুমান চালিসা পাঠ করছিলাম যে আমার আওয়াজও সেই ডাইনের কানে পৌঁছে যাচ্ছিল। তখন সে অদ্ভুত গর্জন করে চিৎকার করছিল। আর এখন আমি হনুমান চালিসা পাঠ করার সময় বারবার আমার ফোনটি চালু করার চেষ্টা করছিলাম। তারপর হঠাৎ আমার ফোনে আলো জ্বলে ওঠে এবং আমার ফোনটি আবার চালু হয়ে যায়, এবং এবার আমি অবাক হয়ে যাই যে আমার ফোনের ব্যাটারি নিজে থেকেই ফুল চার্জ দেখাচ্ছে। এরপর আমি আবার
আমার ফোনে হনুমান চালিসা শুরু করলাম এবং হনুমান চালিসা চলতে চলতে সেই ভূতের আওয়াজ আবার বন্ধ হয়ে গেল। আমি মনে মনে ভাবি যে এই ভূতটি যদি আমার দরজায় এত জোরে লাথি মারছে, তাহলে পাশের ঘরের ছেলেরা কেন ঘুম থেকে উঠে বাইরে আসছে না, বা জোরে শব্দ শুনে হোস্টেল থেকে কেউ আসছে না কেন? তারপর আমি কোনো রকমে সেই রাতটা কাটিয়ে দিলাম এবং সম্ভবত ভোর 5টার দিকে যখন আমি আবার আমার ঘরের দরজায় টোকা শুনতে পেলাম এবং আমার মনে হলো ভূতটা আবার এসেছে, কিন্তু এবার আমি আমার ঘরের বাইরে ভূতের আওয়াজ শুনতে পাচ্ছি না, বরং আমার বাবা মায়ের আওয়াজ শুনতে পারছি। কিন্তু তাদের আওয়াজ শোনার পরেও আমি দরজা খুলিনি, কারণ আমি শুনেছিলাম যে এই ভূতেরা যে কোনো মানুষের আওয়াজ অনুকরণ করতে পারে। কিন্তু সেদিন বাস্তবে কেবল আমার বাবা মাই আমার ঘরের বাইরে ছিলেন এবং তারা বারবার ফোন করার পরেও যখন আমি দরজা খুলিনি, তখন তারা আমার জন্য খুব চিন্তিত হয়ে পড়েন এবং তারপর তারা আমার ফোনে আমাকে ফোন করেন এবং যখন আমি তাদের ফোন ধরি, তারা আমাকে বলেন যে আমরা 13 নম্বর ঘরের বাইরে দাঁড়িয়ে আছি, তুমি দরজা খোলো। তারপর আমি বললাম, কিভাবে বিশ্বাস করব তুমি আমার ঘরের বাইরে দাঁড়িয়ে আছো? তারপর তারা আমাকে একটি ভিডিও কল করে দেখালো যে দেখো, আমরা তোমার ঘরের বাইরেই দাঁড়িয়ে আছি। তারপর আমি দরজা খুললাম, তখন দেখতে পেলাম যে আমার বাবা মা বাইরে দাঁড়িয়ে আছেন এবং আমার বাবা মাকে দেখার সাথে সাথে আমি অঝরে কাঁদতে শুরু করলাম এবং আমি দৌড়ে গিয়ে আমার মাকে জড়িয়ে ধরলাম। তারপর আমার কান্না শুনে আমার পাশের ঘরের ছেলেরাও উঠে বেরিয়ে এলো এবং তারা আমাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে ভাই? তখন আমি তাদের উপর রেগে গেলাম এবং বললাম যে গত রাতে আমার সাথে এত কিছু ঘটেছে এবং এত শব্দ শুনেও তোমরা তোমাদের ঘর থেকে বের হওনি। তারপর তারা আমাকে বলল যে ভাই, আমরা কিছুই শুনতে পাইনি, আমরা কোনো ধরনের শব্দ শুনতে পাইনি। তারপর আমি আমার বাবা মাকে আমার সাথে রাত্রে ঘটে যাওয়া সব ঘটনা বললাম। আমার কথা শুনে তখন বাবা খুব রেগে গেলেন এবং তিনি হোস্টেলের মালিককে ফোন করে সেই হোস্টেলের মালিককে ধমক দিলেন। তারপর আমার বাবা মা আমাকে হোস্টেলের বাইরে একটি চায়ের দোকানে চা নাস্তা করার জন্য নিয়ে গেলেন এবং চা খাওয়ার সময় আমরা সেখানে বসে কথা বলছিলাম আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি। তারপর চায়ের দোকানের মালিক আমাদের বললেন যে কি হয়েছে স্যার, কি হয়েছে? তারপর আমার বাবা চায়ের দোকানের মালিককে পুরো বিষয়টি বললেন যে আমাদের ছেলে এই হোস্টেলে থাকে এবং এই ঘটনাটি তার সাথে ঘটেছিল। তারপর চায়ের দোকানের মালিক আমাদের যা বললেন তা শোনার পর আমাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। আসলে সেই চা বিক্রেতা আমাদের বলেছিল যে কয়েক বছর আগে হোস্টেল পরিষ্কার করার জন্য একজন মহিলা ছিলেন এবং আজ আপনার ছেলে যে ঘরে থাকে সেই ঘরে দুটি ছেলে থাকতো। সেই দুটি ছেলে কোনো বিষয় নিয়ে পরিষ্কারক মহিলার সাথে ঝগড়া করেছিল এবং সেই মহিলার উপর প্রতিশোধ নেওয়ার জন্য সেই ছেলেরা সেই ঘরের সামনের বাথরুমে তেল ঢেলে দেয়। যখন সেই মহিলা সেখানে পরিষ্কার করতে আসেন তখন তার পা পিছলে যায় এবং তিনি উপর হয়ে মেঝেতে পড়ে যান এবং সেখানেই মারা যান। তারপর থেকে সেই মহিলার আত্মা সেই হোস্টেলে ঘুরে বেড়ায় এবং যে কেউ সেই কোণার ঘরে থাকতে আসে সে তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার কথা ভাবে। তার মনে হয় যে সেই ঘরে যে থাকে সেই তাকে হত্যা করেছে। এই সব শোনার পর সেই মুহূর্তেই আমি সেই ঘরটি ছেড়ে দিই। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের সত্যি ভৌতিক কাহিনী। এখন তোমরাও তোমাদের সাথে ঘটে যাওয়া বা তোমাদের শোনা সত্যি ভৌতিক কাহিনী আমাদের পাঠাতে পারো সত্যি ভৌতিক কাহিনী @gmail.com এ। গল্পটি তোমাদের কেমন লাগলো এবং কোথা থেকে তোমরা শুনছো আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। আমরা শীঘ্রই আমাদের সত্যি ভৌতিক কাহিনী নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে।